আমার নাম মেঘলা। বয়স এখন ৩২-এর কোঠায়। লোকে বলে আমায় দেখলে নাকি আজও মনে হয় কোনো এক চঞ্চলা তরুণী। কিন্তু এই রূপ, এই যৌবন কার জন্য? আমার স্বামী অয়ন একজন বড় ইঞ্জিনিয়ার। অফিসের কাজে তাকে মাসের ২৫ দিনই শহরের বাইরে কাটাতে হয়। দামি গয়না, ডিজাইনার শাড়ি আর এই বিশাল অট্টালিকার মতো বাড়িতে আমি রাজরানীর মতো থাকলেও আমার মনের ভেতরে এক ভয়াবহ হাহাকার ছিল। অয়ন মানুষটা ভালো, কিন্তু ওর কাছে দাম্পত্য মানে শুধু টাকা পাঠানো আর বিলাসিতার যোগান দেওয়া। যে গভীর মায়া আর উষ্ণ সাহচর্য একজন নারীর শরীরের প্রতিটি রন্ধ্রে কাঁপন ধরায়, তা অয়ন কোনোদিন দিতে পারেনি। এই নিঃসঙ্গতার মরুভূমিতে আমি যখন একটু বৃষ্টির তৃষ্ণায় কাতর, ঠিক তখনই আমার জীবনে এক কালবৈশাখী ঝড় হয়ে এল অয়নের ছোট ভাই ঋষভ। ঋষভ ২৪ বছরের এক তেজি যুবক। সদ্য পড়াশোনা শেষ করে সে চাকরির ইন্টারভিউ দিতে আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করল। ঋষভ দেখতে যেমন সুপুরুষ, ওর ব্যক্তিত্ব তেমন আকর্ষণীয়। চোরা কাঁধ, গভীর দুটো চোখ আর ঠোঁটের কোণে সবসময় ঝুলে থাকা এক রহস্যময় হাসি। প্রথম যেদিন ও ঘরে ঢুকল, আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। ও যখন আমাকে ভাবি বলে ডাকল, ওর সেই ভারী গলার স্বরে আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আমি নিজের মনকে ধমক দিলাম, ছি মেঘলা, ও তোমার ছোট ভাইয়ের মতো। কিন্তু যৌবন কি আর রক্তের সম্পর্কের বিচার মানে? ঋষভ যখন আমার আশেপাশে ঘুরঘুর করত, ওর শরীর থেকে আসা দামি পারফিউমের গন্ধ আমার মাথা ঝিমঝিম করে দিত। অয়ন তখন অফিসের কাজে ব্যাঙ্গালোরে। বাড়িতে আমি আর ঋষভ একা। ঋষভ খুব সাহসী। ও প্রায়ই আমার শোবার ঘরে এসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করত। ও যখন সোফায় বসে পা দুলিয়ে হাসত, তখন আমি আড়াল থেকে ওর বলিষ্ঠ পায়ের দিকে তাকিয়ে থাকতাম। একদিন সকালে আমি যখন স্নান সেরে ভিজে চুলে ঘরে ঢুকলাম, দেখলাম ঋষভ আমার বিছানায় বসে আছে। আমি চমকে উঠে বললাম, ঋষভ, তুমি এখন এখানে? ও কোনো উত্তর না দিয়ে আমার দিকে স্থির হয়ে তাকাল। ওর সেই চাহনি ছিল কামনার তীব্র আগুনে ভরা। ও ধীরে ধীরে আমার কাছে এল এবং আমার এক গুচ্ছ ভিজে চুল হাতে নিয়ে নাকে লাগাল। ও ফিসফিস করে বলল, ভাবি, আপনাকে এই ভিজে চুলে ঠিক মেঘবালিকার মতো লাগছে। দাদা কি কোনোদিন আপনাকে বলেছে যে আপনি কতটা কাম্য? ওর এই সাহসী কথাগুলো আমার নীতি আদর্শের বাঁধ ছিঁড়ে দিল। আমি কাঁপতে কাঁপতে বললাম, ঋষভ, এ কি করছো? কেউ দেখলে সর্বনাশ হবে। ও হাসল এবং আমার আরও কাছে সরে এলো। ও বলল, কেউ নেই ভাবি। এই বিশাল বাড়িতে শুধু আপনি আর আমি। ওর উষ্ণ নিঃশ্বাস আমার ঘাড়ে লাগতেই আমি দুর্বল হয়ে পড়লাম। ঋষভ ওর হাতটা আমার কোমরে রাখল। ভিজে শাড়ির ওপর দিয়ে ওর গরম হাতের স্পর্শে আমার মনে হলো আমি জ্বলে যাব। বহু বছর পর কোনো পুরুষের পেশিভুল হাতের বাঁধন আমাকে অনুভব করাল যে আমি আজও জীবিত। আমি নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। ঋষভের ঠোঁট যখন আমার কানের লতি ছুঁয়ে গেল, আমি চোখ বন্ধ করে ওর বুকে মুখ লুকিয়ে ফেললাম। সেই প্রথমবার আমাদের দেওরভাবির পবিত্র সম্পর্কটা নিষিদ্ধ প্রেমের চোরাবালিতে হারিয়ে গেল। সেদিন বিকেলে বাইরে প্রবল বৃষ্টি শুরু হল। চারদিক মেঘে অন্ধকার। অয়ন ফোন করে জানাল ওর ফিরতে আরও ২ দিন দেরি হবে। এই খবরটা আমাদের কাছে ছিল যেন কোনো উৎসবের নিমন্ত্রণ। ঋষভ ড্রয়িংরুমে বসে একা বিয়ার খাচ্ছিল। আমি ওর জন্য কিছু স্ন্যাক্স নিয়ে গেলাম। ঋষভ হঠাৎই আমার হাতটা ধরে নিজের দিকে টেনে নিল। আমি ওর কোলে গিয়ে পড়লাম। ও আমার শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে দিল। আমি লজ্জায় আর উত্তেজনায় কাঁপছিলাম। ঋষভ আমার চোখে চোখ রেখে বলল, ভাবি, আজ আর কোনো লুকোচুরি নয়। আমি অনেক দিন ধরে আপনার এই রূপের নেশায় পাগল হয়ে আছি। আমি বাধা দেওয়ার শক্তি হারিয়ে ফেলেছিলাম। আমি শুধু অনুভব করলাম ঋষভের সেই আদিম তৃষ্ণা। সেই বৃষ্টিভেজা বিকেলের নিস্তব্ধতা ভেঙে গেল আমাদের দীর্ঘশ্বাসে। ঋষভ আমাকে পাজাকোলা করে কোলে তুলে আমার বেডরুমে নিয়ে গেল। ও দরজাটা ভেতর থেকে লক করে দিল। আমি জানতাম এটা মহাপাপ। আমি জানতাম এটা আমার স্বামীর প্রতি চরম বিশ্বাসঘাতকতা।
তবুও ঋষভের প্রতিটি ছোঁয়ায় আমি এক পরম সুখ খুঁজে পাচ্ছিলাম। ও আমার প্রতিটি অঙ্গের প্রশংসা করতে লাগল, যা অয়ন কোনোদিন করেনি। ঋষভ আমাকে অনুভব করাল যে আমি এক অসাধারণ নারী। সেই দুপুরে আমাদের সম্পর্কের সব সীমারেখা ধুয়ে গেল বৃষ্টির জলে। আমরা এক নিষিদ্ধ স্বর্গে হারিয়ে গেলাম, যেখানে কোনো নীতি নেই, কোনো সমাজ নেই, আছে শুধু এক অবুঝ হৃদয়ের হাহাকার আর নিষিদ্ধ তৃষ্ণা। পরদিন সকালে যখন সূর্য উঠল, আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। অয়নের সাথে এই বিশ্বাসঘাতকতা আমি কিভাবে করলাম? কিন্তু ঋষভ যখন সকালে ড্রয়িং রুমে আমার সামনে এল, ওর সেই উজ্জ্বল মুখ দেখে আমার সব অপরাধবোধ ধুয়ে গেল। ও আমাকে জড়িয়ে ধরে বলল, ভাবি, আপনি শুধু আমার। এই বাড়িটা এখন আমাদের গোপন জান্নাত। এরপর থেকে আমাদের জীবনটা একদম বদলে গেল। অয়ন বাড়িতে না থাকলে বাড়িটা আমাদের মধুচন্দ্রিমা হয়ে উঠত। রান্নাঘর থেকে শুরু করে বারান্দা, সবখানেই আমাদের ছোঁয়ার দাগ লেগেছিল। ঋষভ আমাকে অনুভব করাত যে আমি আজও সুন্দরী। আমাদের এই লুকোচুরি খেলা আমাদের উত্তেজনাকর মুহূর্তগুলোকে আরও বাড়িয়ে দিল। যখনই অয়ন বাড়ি ফিরত, আমি খুব স্বাভাবিক হওয়ার অভিনয় করতাম। কিন্তু ঋষভ তখন আড়াল থেকে আমায় ইশারা করত। অয়নের সামনেই ও টেবিলের নিচে আমার পা টিপে দিত বা আমার শাড়ির আঁচলটা একটু টেনে ধরত। আমার তখন ধরা পড়ে যাওয়ার ভয়ে বুক কাঁপত, কিন্তু সেই ভয়ের মধ্যেও ছিল এক চরম রোমাঞ্চ। আমি বুঝতে পারলাম, আমি এক বিপজ্জনক পথে হাঁটছি, যেখান থেকে ফেরার কোনো রাস্তা নেই। ঋষভের সেই নেশায় আমি এমনভাবে বুঁদ হয়ে গেলাম যে পিছুটান বলে আর কিছু থাকল না। আমাদের প্রতিটি মিলন ছিল এক একটি বিস্ফোরণের মতো। প্রতিটি স্পর্শে থাকত এক আদিম তৃষ্ণা। এভাবেই আমাদের কাহিনী এগিয়ে চলল অন্ধকার ঘোরের আড়ালে। কিন্তু আমি জানতাম না যে এই আনন্দের আড়ালে এক ভয়াবহ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। ঋষভের সাথে সেই বৃষ্টির দুপুরের পর থেকে আমার পৃথিবীটা দুই ভাগে ভাগ হয়ে গেল। দিনের আলোয় আমি অয়নের আদর্শ স্ত্রী, যে নিপুণ হাতে সংসার সামলায়, আর রাতের অন্ধকারে বা অয়নের অনুপস্থিতিতে আমি ঋষভের এক নিষিদ্ধ কামনার দাসী। প্রতিটি দিন কাটছিল এক চরম উত্তেজনার মধ্য দিয়ে। ঋষভ এখন আগের চেয়ে অনেক বেশি বেপরোয়া। ও আর শুধু আড়ালে আবদালে নয়, বরং আমার চোখের সামনেই ওর অধিকার জাহির করতে শুরু করল। আমি বারবার ওকে সাবধান করতাম, ঋষভ, আগুন নিয়ে খেলো না, সব পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু ঋষভ হাসত, ওর সেই মায়াবী হাসিতে যেন কোনো মারণ বিষ ছিল। ও বলতো, ভাবি, যে আগুনে সুখ আছে, সেই আগুনে পুড়তেও রাজি। অয়ন ব্যাঙ্গালোর থেকে ফিরল এক সপ্তাহ পর। ও যখন বাড়িতে ঢুকল, আমি ওর চোখের দিকে তাকাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার সারা শরীরে ঋষভের ছোঁয়ার দাগ স্পষ্ট হয়ে ফুটে আছে। অয়ন আমার জন্য দামি কাঞ্জিভরম শাড়ি আর হীরের দুল নিয়ে এসেছিল। ও যখন নিজের হাতে দুলটা আমার কানে পরিয়ে দিচ্ছিল, ওর সেই বিশ্বস্ত ছোঁয়া আমাকে অপরাধবোধের এক গভীর গর্তে ঠেলে দিচ্ছিল। আমি অনুভব করলাম, অয়নের স্পর্শ এখন আমার কাছে বড়ই নীরস লাগে। আমার রক্তে তখন শুধু ঋষভের বলিষ্ঠ হাতের সেই বন্য ছোঁয়াটুকুই হাহাকার করছে। সেই রাতে অয়ন যখন আমার কাছে এল, আমি পাথরের মতো শক্ত হয়ে রইলাম। আমার মাথায় তখন পাশের ঘরে শুয়ে থাকা ঋষভের চিন্তা। অয়ন অবাক হয়ে জিজ্ঞেস করল, মেঘলা, তোমার কি শরীর খারাপ? তোমাকে খুব শুকনো লাগছে। আমি কোনোমতে উত্তর দিলাম, না, একটু ক্লান্ত বোধ করছি। কিন্তু অয়ন মানুষটা বোকা নয়। ওর ইঞ্জিনিয়ারিং মস্তিষ্ক খুঁটিনাটি অনেক কিছু লক্ষ্য করতে শুরু করল। ঋষভ যখন খাওয়ার টেবিলে আমার দিকে তাকিয়ে মুচকি হাসত, অয়ন সেটা দেখে ফেলত। একদিন দুপুরে অয়ন অফিস থেকে হঠাৎই বাড়ি ফিরে এল। আমি আর ঋষভ তখন ড্রয়িং রুমের সোফায় খুব ঘনিষ্ঠভাবে বসে কথা বলছিলাম। ঋষভ আমার হাতটা নিজের হাতের ওপর রেখেছিল। অয়নকে দোরগোড়ায় দেখে আমরা বিদ্যুৎ বেগে একে অপরের থেকে দূরে সরে গেলাম। অয়নের মুখটা মুহূর্তের জন্য থমথমে হয়ে গেল। ও শুধু বলল, একটু দরকারি ফাইল নিতে এসেছি। ঋষভ খুব স্বাভাবিক হওয়ার অভিনয় করে নিজের ঘরে চলে গেল। কিন্তু অয়ন সেদিন আর কোনো কথা বলল না। ওর সেই নীরবতা আমাকে চাবুকের মতো মারছিল।
দিন দিন বাড়ির ভেতরের পরিবেশটা ভারী হয়ে উঠল। অয়ন এখন খুব একটা কথা বলে না, ও বেশিরভাগ সময় ল্যাপটপে ডুবে থাকে। আর ঋষভ, ও যেন এক বিপজ্জনক খেলায় মেতেছে। ও অয়নের চোখের আড়ালে এসে আমায় জড়িয়ে ধরে বলত, ভাবি, দাদাকে বলে দাও আমরা একে অপরকে চাই। আমি ওর মুখ চেপে ধরতাম। আমি জানতাম এই সত্যিটা প্রকাশ পেলে শুধু রক্তপাত হবে। এক রাতে হঠাৎ করেই সব ওলটপাল্ট হয়ে গেল। অয়ন জানাল ও অফিসের কাজে দুদিনের জন্য বাইরে যাচ্ছে। আমরা মনে মনে খুব খুশি হলাম। কিন্তু সেই খুশি ছিল এক মরণ ফাঁদ। অয়ন চলে যাওয়ার পর সেই রাতে ঋষভ আমার ঘরে এলো। আমরা দরজাটা লক করে দিয়ে আমাদের নিষিদ্ধ খেলায় মেতে উঠলাম। আমরা ভুলেই গিয়েছিলাম যে চারদিকে শত্রু ওঁত পেতে থাকে। মধ্যরাতে যখন আমরা একে অপরের বাহুবন্দী হয়ে ঘামের গন্ধে একাত্ম হয়ে আছি, ঠিক তখনই হঠাৎ করে ঘরের জানালার পাল্লাটা সজোরে খুলে গেল। বাইরে ঝড়ো হাওয়া বইছিল। ঋষভ উঠে জানালাটা আটকাতে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বারান্দার লাইটটা জ্বলে উঠল। আমরা দেখলাম অয়ন বারান্দায় দাঁড়িয়ে আছে। ও আদতে ট্যুরে যায়নি, ও শুধু আমাদের হাতে নাতে ধরার জন্য এই ফাঁদ পেতেছিল। অয়নের চোখে আমি কোনো রাগ দেখলাম না, দেখলাম এক গভীর শূন্যতা আর ঘৃণা। ও পাথর হয়ে দাঁড়িয়েছিল। ঋষভ কোনোমতে কাপড় সামলে দাঁড়িয়ে বলল, দাদা, আমি ভাবিকে ভালোবাসি। অয়ন হো হো করে হেসে উঠল, এক অদ্ভুত অট্টহাসি। ও বলল, ভালোবাসা? তুই একে ভালোবাসা বলিস ঋষভ? নিজের দাদার স্ত্রীর সাথে শুয়ে থাকাটা ভালোবাসা? তারপর ও আমার দিকে তাকাল। ওর সেই চাহনিতে আমি তিলে তিলে মরে যাচ্ছিলাম। ও বলল, মেঘলা, আমি তোমাকে কি দিইনি? টাকা, সম্মান, স্বাধীনতা, সবই তো দিয়েছিলাম। কিন্তু তুমি আমারই ভাইকে বেছে নিলে, আমার পিঠে ছুরি মারতে। আমি শুধু কাঁদতে পারলাম, কোনো কৈফিয়ত আমার মুখে জোগাল না। সেই রাতেই ঋষভকে বাড়ি থেকে বের করে দেওয়া হল। অয়ন ওর সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিল। ঋষভ যাওয়ার আগে একবার আমার দিকে তাকিয়েছিল, সেই চোখে ছিল একরাশ অপরাধবোধ। আরিয়ান ওকে মার ধরেনি, কিন্তু ওর প্রতিটি কথা ছিল চাবুকের মতো। ঋষভ চলে যাওয়ার পর বাড়িটা এক জ্যান্ত কবরে পরিণত হল। অয়ন আমার সাথে ডিভোর্স দেয়নি, কারণ লোকলজ্জার ভয়। কিন্তু ও আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। ও আমাকে এই বিশাল বাড়িতে এক কয়েদির মতো রেখে দিল। ও আমাকে কোনো দামি কাপড় বা গয়না দেয় না এখন, ও শুধু আমায় দুবেলা খাবার দেয়। ও যখনই আমার পাশ দিয়ে যায়, এক করুণ ঘৃণার দৃষ্টি ছুড়ে দেয়। আজ আমি এই অট্টালিকার অন্ধকার কোণে বসে থাকি। ঋষভের কোনো খোঁজ আমি জানি না। ও হয়তো অন্য কোনো শহরে নিজের জীবন গুছিয়ে নিয়েছে। কিন্তু আমার জীবনটা এই বয়সে এসে এক অভিশপ্ত মরুভূমিতে পরিণত হয়েছে। আমি যখন আয়নার সামনে দাঁড়াই, দেখি এক বয়স্ক নারীকে যার চোখে কামনার আগুন নিভে গেছে, আর পড়ে আছে শুধু কিছু কালো ছাই। নিষিদ্ধ সম্পর্কের সেই দহন আমাকে তিলে তিলে ছাই করে দিয়েছে। আমি জানতাম না যে এই দহন এত ভয়াবহ হতে পারে। রক্তের সম্পর্কের বাইরে গিয়ে আমি যে মায়ার ঘর বাঁধতে চেয়েছিলাম, তা এক রাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। অয়ন আজও অফিসের কাজে বাইরে যায়। বাড়িটা একদম নিস্তব্ধ থাকে। মাঝে মাঝে রাতে আমার মনে হয় ঋষভ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, ওর সেই পারফিউমের গন্ধটা আমি পাই। কিন্তু জানালা খুললে দেখি শুধুই অন্ধকার। আমি মেঘলা, এক বিশ্বাসঘাতক স্ত্রী আর এক পাপিষ্ঠা প্রেমিকা, যে নিজের তৈরি আগুনেই নিজে পুড়ে মরছে। নিষিদ্ধ প্রেমের এই অন্ধকার গলি থেকে ফেরার কোনো পথ আমার জন্য আর খোলা নেই। এই নিঃসঙ্গতা আর অপরাধবোধই এখন আমার চিরজীবনের সঙ্গী।